2026-এর টি-20 বিশ্বকাপ এ বছরের মতো শেষ হয়ে গেল, আর আমরা মানে টিম ইন্ডিয়া ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিতলাম। এটা শুধুমাত্র হিস্ট্রি না, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা রেকর্ড যেটা ভাঙা অন্যান্য যে কোনো ক্রিকেট খেলিয়ে দেশের পক্ষে শুধু কঠিন না, ভীষণ ভীষণ কঠিন। তো যাই হোক বন্ধুরা, আমাদের বহু প্রতীক্ষিত ফাইনাল, সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেখানে আমরা বিশ্বকাপ ফাইনাল হেরেছিলাম। তো খেলা শুরুর আগে বাংলাদেশিরা, পাকিস্তানিরা অনেক রকমের মন্তব্য করছিল যে রবিবার খেলা হলে ইন্ডিয়া ম্যাচ হারে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়া ম্যাচ হারে, তো এসব এক্সেট্রা এক্সেট্রা বহু কিছু। কিন্তু দেখুন, মানে ক্যাপাবিলিটির সামনে কোনো কিছুই দাঁড়াতে পারে না, এটাই স্বাভাবিক। আর আমাদের টিমের এই মুহূর্তে যা মেন্টালিটি, শুধু ক্যাপাবিলিটি নয়, যা মেন্টালিটি, যে পরিমাণ মানে মেন্টাল স্টাফনেস এদের মধ্যে আছে, বিশ্বের বাকি কোনো ক্রিকেট খেলিয়ে দেশের কোনো প্লেয়ারের মধ্যে এতটা দেখা যাচ্ছে না। তো সেই জন্যই আমরা ব্যাক টু ব্যাক জিতছি, ননস্টপ আনবিটেন থাকছি। আর সব থেকে বড় কথা, যে অন্যান্য দেশেরা ইন্ডিয়ার ক্রিকেট খেলা নিয়ে হিংসা করে, এটার কোনো মতলবই নেই। তার কারণ দেখুন, কপিল দেব বিশ্বকাপ পাওয়ার আগে, মানে 1983-র বিশ্বকাপের আগে, ইন্ডিয়াও কিন্তু এই বাংলাদেশ পাকিস্তানের মতোই দেশ ছিল। 15টা খেললে একটা জিততো, 14টা হারতো, বা দুটো জিততো, 13টা হারতো। শুধুমাত্র মানসিকতা, ইনফ্রাস্ট্রাকচার এবং দেশের মানুষের শুভবুদ্ধি, এই কতগুলো কারণে, প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্সি তো আছেই, সেটার কথা বলছি না এই মুহূর্তে, কিন্তু বাকি যে ফ্যাক্টরগুলো কাজ করে, সেই ফ্যাক্টরে দাঁড়িয়ে আজকে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। 1983-র আগের সালটা যদি আমরা হিসেব করি, মানে 1982 থেকে 2026, মাঝখানে সাল হয় 46টা বছর। এই 46টা বছরের মধ্যে আমরা কিন্তু শুরু থেকেই যে রাজ করে আসছি ক্রিকেটে তা নয়। আমাদের এই যে উত্থানটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে, বলা যায় সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন্সি পাওয়ার পরেই আমরা এই উন্নতিটা করেছি। কিন্তু তারপরেও আমাদের এই যে আলটিমেট, সৌরভ গাঙ্গুলি তখন টিমের সাথে অ্যাড নেই, মহেন্দ্র সিং ধোনিও নেই, রোহিত শর্মাও নেই, বিরাট কোহলিও নেই, তারপরেও আমরা এইভাবে যে ম্যাচ জিতছি, তাতে একটা জিনিসই প্রমাণ করে যে আমরা টিম হিসেবে অরিজিনালি আনবিটেন। আমরা 15টা ম্যাচের মধ্যে একটা দুটো ম্যাচ হেরে যেতেই পারি, সেটা কিছু ম্যাটার করে না, তাতে এই আমাদের চ্যাম্পিয়নশিপে এক ফোঁটাও দাগ পড়ে না। তো এবার খেলাতে আসি। দেখুন, এই যে টি-20 বিশ্বকাপের প্রথম সুপার 8-এর ম্যাচটা আমরা খেলেছিলাম সাউথ আফ্রিকার সাথে, এবং আমরা হেরে গেছিলাম, বাজেভাবে হেরে গেছিলাম। ঠিক তারপরেই গোটা বিশ্বজুড়ে রিউমার স্টার্ট হয়েছিল যে ভারতের এই ব্যাটিং অর্ডারটা হচ্ছে ফাটকা, যে কোনো দিন ফ্লপ করতে পারে। খুব ভুল কথা। দেখুন, ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে যদি টসে জিতে আগে ব্যাট করতে পাঠানো হয়, আমি অন্যান্য টিমের কথা বলছি না, এই মুহূর্তে আমাদের যে 15 জনের স্কোয়াড, টি-20 স্কোয়াড, এই টিমটা কিন্তু বাকি যে কোনো টিমের থেকে আলাদা। তার কারণ দেখুন, এই টিমের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু এই 11 জনকে প্লেয়ার বলা যাবে না, এরা এক একজন ওয়ারিয়ার। আপনি খেয়াল করে দেখুন, পাকিস্তানের সাথে যখন ম্যাচ হয়, তখন হাত মেলানো তো দূরস্থ, সূর্যকুমার যাদব ওদের মুখের দিকেই তাকান না, কোনো প্লেয়ার ওদের মুখের দিকেই তাকান না। মানে ব্যাপারটা এরকম, এনারা শুধু এই যুদ্ধটা ক্রিকেট মাঠে সীমাবদ্ধ আছে ব্যাপারটা তা নয়। আপনি খেয়াল করে দেখবেন অর্শদীপ সিং কিরাম চটপট করে রেগে যায়। আগের দিনও আমরা দেখলাম যে ড্যারিল মিচেল যখন দুটো তিনটে ছক্কা মারতে লেগেছে, দুম করে বল নিয়ে ও ড্যারিল মিচেলের গায়ে মেরে দিল, এটা ক্রিকেটের স্পিরিটের বিরোধী। ও তারপরে ক্ষমাও চেয়েছে অর্শদীপ সিং। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমার বক্তব্যটা হচ্ছে, এই 11টা প্লেয়ার হচ্ছে শুধুমাত্র প্লেয়ার নয়, এরা ওয়ারিয়ার। এদের দিকে চোখ রাখিয়ে কেউ যদি চোখ রাঙায়, তাহলে তার কপালে অশেষ দুঃখ আছে। এটা খুব ন্যাচারাল ম্যাটার, আমরা অনেক দিন থেকে ব্যাপারটা দেখে আসছি। আর এই ইন্ডিয়ার মাটিতে টসে জিতে বিপক্ষ অধিনায়ক যখন ইন্ডিয়াকে ব্যাট করতে আগে পাঠান, তখনই বুঝতে হবে খেলার অর্ধেক শেষ। আমি স্পেসিফিক্যালি ভুল করলে চলবে না, আমি স্পেসিফিক্যালি এই টিমটার কথা বলছি। এই টিমে সচিন, সৌরভ, দ্রাবিড় থাকলে হয়তো এইভাবে বলতাম না, তারা অনেক বড় প্লেয়ার, তারপরেও বলতাম না। কিন্তু এই টিমটার মেন্টালিটি টোটালি আলাদা। অভিষেক শর্মা থেকে শুরু করে আপ টু 8 নম্বর ব্যাটসম্যান অক্ষর প্যাটেল পর্যন্ত যে কোনো দিন নেমে ইতনা 6 মারতে পারে যে মানে উল্টো দিকের বোলাররা ভেবা চাকা খেয়ে যায়, কোথায় বল করবে তাল খুঁজে পায় না। কালকে যেমন দেখলেন না, খেলা শুরুর আগে পাকিস্তানিরা, বাংলাদেশিরা বলছিল ও লোকি ফার্গুসন হচ্ছে এই মুহূর্তে বিশ্বের ফাস্টেস্ট বোলার। লোকি ফার্গুসনের পেসের সামনে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনরা নাকি খড়কুটোর মতো উড়ে যাবেন। সেই লোকি ফার্গুসন 2 ওভারে রান দিলেন 44 না 46, তারপরে তাকে দিয়ে ফুল কোটার বলই করায়নি ওদের ক্যাপ্টেন। মানে লোকি ফার্গুসনকে টার্গেট করে সব থেকে বেশি মেরেছে কালকে। 2 ওভারে দিয়েছে 44 রান, আপনি কল্পনা করুন, 22 করে পার ওভার অ্যাভারেজ। সেই বোলারটা 1 নম্বর বোলার নিউজিল্যান্ডের, তাকে দিয়ে ফুল 4 ওভার কোটাই করায়নি। এটাই হচ্ছে আমাদের টিমের ব্যাটিংয়ের পাওয়ার। তো এবার খেলার কথাতে আসি। আমি জানতাম, আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে অভিষেক শর্মা রান পাবেন। 70 বলেছিলাম, 70 করতে পারেনি, 51 রান করেছেন। কিন্তু ওনার এই 18 বলের যে 50টা, ওটাই নিউজিল্যান্ডকে প্রথমেই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।
আর সঞ্জু স্যামসনের কথা আর কি বলবো, উনি তো আমার মনে হচ্ছে উনি মানুষ কম প্লেয়ার কম এলিয়ান বেশি। মানে উনি নামলেই যদি 70-80 করে রান করেন তো বিপক্ষ দলের ত্রাস হয়ে যাবেন, অলরেডি হয়ে গেছেন। সঞ্জু স্যামসন নামটা শুনলেই বিপক্ষ দলের প্যান্ট ট্যান্ট ভেজে যাচ্ছে। এবার আসি পরের জন, ঈশান কিষান, যাকে নিয়ে আমরা কেউ কথা বলছি না, কিন্তু কম বেশি কন্ট্রিবিউশন উনি রোজ করেছেন। 200-র উপরে স্ট্রাইক রেট থাকে ম্যাক্সিমাম দিন ওনার। উনিও কিন্তু বিরাট একজন ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান। তো আমাদের এই টিমটা হচ্ছে সোনায় মোড়া টিম, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কাউকে ইগনোর করতে পারবেন না। বুমরার কথা কি বলবো, কালকে এলেন 4টে উইকেট নিলেন, তার মধ্যে 3টে ইয়র্কারে বোল্ড। যে 3টে উনি বোল্ড করলেন ওখানে সচিন তেন্ডুলকর থাকলেও বোল্ডই হতো। মানে ওই 3টে বল হচ্ছে আনপ্লেয়েবল বল, কেউ খেলতে পারে না, টো ক্রাশার। ওসব পায়টায় লাগলে 2-3 দিন 4 দিন হসপিটালে থাকতে হবে। এটাই হচ্ছে জসপ্রীত বুমরা। তো আমরা সবাই জানি যে আমরা এই মুহূর্তে কি মানে ফেজে আছি ক্রিকেটে, বিশেষ করে সেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালটা হারার পর থেকে আমাদের টিমটা অদ্ভুতভাবে চার্জ হয়ে গেছে এবং আমরা হারতে ভুলে গেছি। এই গোটা ইনিংসটাতে নিউজিল্যান্ডেরও কিন্তু অর্জন করার মতো একটা জায়গা আছে, কোথায় বলতে পারবেন? দেখুন, ভারত যখন প্রথমে ব্যাট করে তখন 15 ওভারে ভারতের রান ছিল 203 এক উইকেটে। আপনি ভাবুন, 15 ওভারে 203 এক উইকেটের বিনিময়ে। 16 নম্বর ওভারে বল করতে এলেন জিবি নিশাম এবং তিনি পটাপট করে 3টে উইকেট তুলে নিলেন। ইন্ডিয়া কিন্তু সামান্য হলেও একটু ব্যাকফুটে চলে গেছিল। আমরা খেলা শুরুর পরে ভাবছিলাম আজকে হয়তো 300 ক্রস করে যাবে, 300 না হলেও 270-80 রান তো ইজিলি হওয়ার কথা ছিল। সেখানে কিন্তু ওরা রানটা 255-তে আটকে দিয়েছে শুধুমাত্র জিমি নিশামের সৌজন্যে। তো এই একটা অর্জন গোটা খেলাই মানে নিউজিল্যান্ডের হয়েছে বলা যায়, যে জিমি নিশাম একটা অসাধারণ বোলিং করেছেন, জাস্ট আনবিলিভেবল। যেখানে প্রত্যেকে ওইভাবে মার খেয়েছে সেখানে জিমি নিশাম শুধু 3টে উইকেটই নেননি, ওই 16 এবং 18, 20 এই 3টে ওভার উনি যা বল 20 নম্বর ওভারটায় শিবম দুবে ওনাকে প্রচুর মেরেছে, 24 রান নিয়েছে। কিন্তু 16 আর 18 এই দুটো ওভার উনি একেবারে গোল্ডেন হ্যান্ড। মানে উনি যে হাতটা ঘুরিয়ে দিয়ে গেছেন সেটা আনবিলিভেবল। না হলে ইন্ডিয়ার রান 280, 85, 90-ও পৌঁছে যেতে পারতো। তো যাই হোক, ওইটুকুই অর্জন। একই ওভারে উনি 3টে উইকেট তুলে নিলেন। সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান, এই যে 3টে উইকেট পরপর উনি তুলে নিলেন, তাতে ইন্ডিয়া অনেকটা ব্যাকফুটে চলে গেল। তো তারপরেও 255 রান, এটা অলমোস্ট ইম্পসিবল টু চেস, বিশেষ করে ইন্ডিয়ার মাটিতে। আর যে টিমে বুমরা থাকে সেই টিমের এগেনস্টে 255 তাড়া করে জেতা মানে ইম্পসিবল ব্যাপার। তার কারণ আপনি একটা মানে ইজি ইকুয়েশন ধরতে পারেন যে বুমরা 4 ওভার, এই 4 ওভারে বুমরা খুব জোর রান দেবেন 25 থেকে 30। আপনি 30ই ধরুন, 255 থেকে 30 বাদ দিয়ে দিন, কত থাকে? 225। তার মানে আপনার টার্গেট হবে 16 ওভারে 225, যেটা আরো অনেক অনেক বেশি টাফ। কেন বুমরার 4 ওভার আপনি মারতে পারবেন না, আপনি যেই হন না কেন বুমরার 4 ওভারে আপনি মারতে পারবেন না। এখানেই ফুল স্টপ। বুমরার বলে মারা যায় না। উনি মানে ন্যাচারাল মানুষ নন, উনি একজন কি বলবো এলিয়েন টাইপের বোলার, ওনাকে মারা যায় না। উনি সত্যি ওয়ান্স ইন এ জেনারেশন বোলার। তো যাই হোক বন্ধুরা, এই নিয়ে বেশি কচকচাবো না। নিউজিল্যান্ড ব্যাট করতে যখন নামলো তখন শুরু থেকেই ওদের মনে হচ্ছিল যে ওরা ইন্ডিয়ার নামটা শুনেই ওরা ঠক 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 করে কাঁপছে। ওই যে বলেছিলাম না, ফিন অ্যালেন 15 করতে পারবেন না। আরে ভাই, এই প্লেয়ারকে আমি চিনি। 20খানা ম্যাচ খেললে 19খানা ম্যাচ ফ্লপ করেন এই ফিন অ্যালেন। হ্যাঁ, যে ম্যাচটা খেলেন সেই ম্যাচটায় বিপক্ষের থরহরি কম্প হয়ে যায়, তার কারণ উনি অত্যাধিক ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান। আগের দিনে দেখেছেন 33 বলে একটা সেঞ্চুরি করে বসে থাকলো। কিন্তু আমি কনফার্ম ছিলাম যে বুমরা, অর্শদীপ, হার্দিক পান্ডার এগেনস্টে ওনার ওইভাবে 6 মারা জাস্ট মানে কি বলবো কঠিন না, কাইন্ডস অফ ইম্পসিবল। তো সেটাই হয়েছে, উনি 9 রানে আউট হয়ে গেছেন খুব স্বাভাবিকভাবেই। একমাত্র টিম শিফার্ট একটু চেষ্টা চালাচ্ছিলেন, একটা হাফ সেঞ্চুরি করলেন বটে, কিন্তু 255 তাড়া করার জন্য ওই রানটা মোটেই কি বলবো যথেষ্ট ছিল না। ওই সমুদ্র থেকে একটুখানি জল তুলে নিলে কি হয়, তো ওনার ওই 50টা ওই রকম ব্যাপার। তো যাই হোক, তবু ওনার চেষ্টাটা ছিল। গোটা ম্যাচে নিউজিল্যান্ড ইন্ডিয়ার ধারে কাছেই দাঁড়াতে পারেনি। দারুণ খেলা হয়েছে, অসাধারণ খেলা। ম্যান অফ দ্য ম্যাচ পেলেন জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা তো আমি ভাবছিলাম হ্যাটট্রিকই করে ফেলবেন। তো যাই হোক, কোনোভাবে ওনার হ্যাটট্রিকটা বাঁচিয়ে দিতে পেরেছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তো জসপ্রীত বুমরা পেলেন ম্যান অফ দ্য ম্যাচ। আর চিন্তা করুন, ম্যান অফ দ্য সিরিজ পেলেন কে? সঞ্জু স্যামসন, যে লোকটা প্রথম 4-5টা গ্রুপের ম্যাচ খেলেনি। মানে 4টে ম্যাচ না খেলে, একটা গোটা টুর্নামেন্টে 4টে ম্যাচ না খেলে ম্যান অফ দ্য সিরিজ, এর আগে কে কোথায় হয়েছে আমার জানা নেই। এটা আমাদের ইন্ডিয়ান ক্রিকেটারদের পক্ষেই সম্ভব। ওনার যে ফর্ম, ওনার যে ক্যাপাবিলিটি, তার জন্য উনি যোগ্যতম হিসেবেই ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটা পেয়েছেন। তো বাংলাদেশি এবং পাকিস্তানদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে টিভি ভাঙবেন না। আর আপনাদের নতুন করে একে ওকে বাবা ডাকার দরকার নেই। চোখ বুঝে হাত তুলে বলে দিন যে টিম ইন্ডিয়াই আমাদের বাবা। আপনাদের আর কোনো দুঃখ থাকবে না, আপনারা সবসময় আনন্দ করতে পারবেন। কারণ ইন্ডিয়া হারবে কম, 100টা ম্যাচ খেললে 96টা জিতবে, 97টা জিতবে, 3-4টে ম্যাচ হারবে। তাই আপনারা ম্যাক্সিমাম টাইমে আনন্দ করতে পারবেন। সেই জন্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা আর অন্য কোনো টিমকে বাবা বানানোর দরকার নেই। আজ থেকে বলে দিন ইন্ডিয়াই আমাদের বাবা। আপনারা সারা জীবন আনন্দে থাকতে পারবেন যতদিন ক্রিকেট খেলা থাকবে। তার কারণ আমরা হারতে শিখিনি, ইন্ডিয়া হারে না।
ও দু একটা হারে ওগুলো আপসেট। ন্যাচারালি আমরা শুধু জিতি, আমরা একটা আনবিটেন টিম। একটা সময় ছিল ওয়েস্ট ইন্ডিজ, যে সময় সেই ভিভ রিচার্ডস, তারপরে স্যার ক্লাইভ লয়েডরা ছিলেন, সেই সময় ওয়েস্ট ইন্ডিজকে কেউ হারাতে পারতো না। তারপরে এক সময় অস্ট্রেলিয়া, একভাবে কেউ কখনো হারাতে পারেনি অস্ট্রেলিয়াকে, শুধুই জিতছে। আর বর্তমানে ইন্ডিয়া, সে একই অবস্থা, কেউ এই টিমকে হারাতে পারবে না। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চারদিকে শেয়ার করবেন। চলুন সবাই মিলে আনন্দ করি। আমরা অনেকদিন পর আবার একটা টি-20 বিশ্বকাপ পেলাম, পরপর দুটো টি-20 বিশ্বকাপ, ব্যাক টু ব্যাক টি-20 বিশ্বকাপ। এটা কিন্তু শুধুমাত্র আবার বলছি ইতিহাস না, অর্জন না, এটা একটা স্টেটমেন্ট, যেটা রেকর্ড, যেটা ভাঙা অন্যান্য টিমের পক্ষে শুধু কঠিন না, অসম্ভব বলা যায়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।